ক্ষেত্রে। শুভ অপরাহ্ন সবাইকে। আজকের পডকাস্টে আপনাদের স্বাগতম। আমি রৌফা খানম, উপপরিচালক, ব্র্যাক ইউনিভার্সিটি সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্টাল রিসার্চ C3R আছি। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা জলবায়ু পরিবর্তনের আলোচনার সময় আসলে বেশিরভাগ সময় অনুপস্থিত থাকে। সেটা হচ্ছে শিশুর বিকাশের সময়টাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এবং এই বিষয়টিতে আসলে আমরা জন্মের পূর্ব থেকে এবং 8 বছর পর্যন্ত শিশুর যে বিকাশের সময়টা, সেই সময়টাতে আসলে জলবায়ু পরিবর্তন কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা নিয়ে আসলে আমরা আজকে মূলত আলোচনা করব। এবং আজ আমাদের সাথে দুজন অসাধারণ মানুষ উপস্থিত আছেন যারা আমাদের এই আলোচনায় আজকে অংশগ্রহণ করবেন, যারা একই সাথে জলবায়ু পরিবর্তন এবং শিশুর বিকাশ নিয়ে গত 1 দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। আমাদের মাঝে আছেন ডক্টর হাফিজুর রহমান, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্স, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এবং একই সাথে ডক্টর হাফিজ ফোকাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ইক্যাডের ফোকাল হিসেবে আছেন, যেটা IUB-তে অবস্থিত। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। স্যার, আপনারা কেমন আছেন? অনেক ভালো আছি, ধন্যবাদ। মোটিভেটেড। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে এই আলোচনায় উপস্থিত হবার জন্য। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের এই বিশ্বে জলবায়ুপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম আমরা জানি আমাদের বাংলাদেশ। গ্লোবাল ইমিশন বা বৈশ্বিকের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন আসলে খুবই কম, যেটা বলা হয়ে থাকে যে 0.3%। কিন্তু তারপরেও আসলে আমরা যেটা বলবো যে আমরা ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স যেটা আছে সেখানটার গবেষণা অনুযায়ী আমরা 9ম স্থানে আছি। তার মানে আমরা আসলে খুবই ভালনারেবল অবস্থায় আছি। এবং এই গবেষণা বলছে যে এর ফলে যে গ্লোবাল ইমিশন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বন্যা বাড়ছে, আমাদের জলোচ্ছ্বাসের গভীরতা বাড়ছে, আমাদের বাংলাদেশ গবেষণা বলছে 2050 সালের মধ্যে বাংলাদেশ তার ভূখণ্ডে 17% এবং কৃষি জমি 30% হারাবে। এবং প্রায় 14.7 মিলিয়ন মানুষ অলরেডি বাস্তুচ্যুত হয়েছে। একই সাথে এই 19 বছরে 185টি এক্সট্রিম ইভেন্ট হয়েছে এবং যার ফলে প্রায় ক্ষতির পরিমাণ প্রায় হচ্ছে গিয়ে $3.72 মিলিয়ন। তাহলে এই যে ক্ষতিটা আমাদের হচ্ছে, এবং এইখানে আমাদের একটা বড় জনসংখ্যা কিন্তু হচ্ছে শিশু। এবং কিন্তু আমরা যখন এই জলবায়ু পরিবর্তনের কথা আলোচনা করি, বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা নিয়ে আসি, সেখানটাতে দেখা যায় আসলে এই শিশুদের ব্যাপারটা নিয়ে আমরা কখনো আলোচনার মধ্যে আনি না। তো এই জায়গাটা নিয়ে আজকে আমরা একটু বিশদ আলোচনা করব। এবং আপনারা যেহেতু এই জায়গাগুলোতে অনেক বছর ধরে কাজ করছেন, আমি জানি আমাদের শ্রোতারা যারা আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ব্যাপারগুলো সম্পর্কে জানার জন্য। কারণ অনেক ক্ষেত্রে আমি বলতে পারি যেটা এটা মূলত কিছুটা আনটাচ এরিয়া আমাদের জন্য। তো সবার আগে আমি আসলে ডক্টর হাফিজ আপনার কাছে জানতে চাচ্ছি যে কেন শৈশবকালীন বিকাশ পরিবেশগত এবং জলবায়ু সম্পর্কিত পরিবর্তনের প্রতি বিশেষভাবে সংবেদনশীল? ধন্যবাদ রৌফা, আপনি আজকে আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু অনেক ক্ষেত্রে বলবো নেগলেক্টেড একটা বিষয়ে এনেছেন। কারণ আমরা এই যে চাইল্ডহুড বলতে বা তো আপনি উল্লেখ করেছেন 0 থেকে 8 বছর, এবং এটা শুরু হয় একেবারে মায়ের যে প্রেগনেন্সি পিরিয়ড থেকে শুরু করে 8 বছর সন্তানের ডেভেলপমেন্ট। আমাদের দেশ অবশ্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ জলবায়ুর ক্ষেত্রে, এবং ওয়ার্ল্ড ইন্ডেক্সে আমরা 9 নম্বরে আছি। জলবায়ুর অনেকগুলা প্রবলেম আছে, যেমন ফ্লাড, বন্যা, আমাদের খরা, আমাদের সাইক্লোন বা ঝড়, এই ধরনের প্রত্যেকটা বছরই কোথাও না কোথাও দেশের বা অনেক জায়গায় এই প্রবলেমগুলো আসে। সেই ক্ষেত্রে সব থেকে ঝুঁকিপূর্ণ হয় দেখা যায় যারা প্রেগনেন্ট ওম্যান অথবা যারা একেবারেই ছোট বাচ্চা, তারা সব থেকে বেশি হয়, যেটা আমরা আসলে কখনো ওইভাবে মিজার করে দেখি না, বা আমরা দেখি না যে এটা কতটুকু, যেটা আসলে সবসময় চোখে দেখা যায় না। আমরা সবসময় দেখি যে সামনে কতজন লোক মারা গেল, গবাদি পশু বেড়ে গেল, বা এই যে জিনিসটা আমাদের একেবারেই চোখের আড়ালে থেকে যায়, সেটা হলো বাচ্চাদের বিষয়টা। একজন প্রেগনেন্ট ওম্যান, উনি কিন্তু সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভও করতে পারছেন না। ওনার যদি যে ঝড়, জলোচ্ছ্বাস বা এই ধরনের প্রবলেমগুলোতে ওনারা সব থেকে বেশি ভালনারেবল থাকেন। সেই ক্ষেত্রে অনেক সময় এমনও হয় যে ক্লাইমেটের সাথে সাথে যে বন্যা, বা এমনও আছে যে ক্লাইমেটের সাথে এনভায়রনমেন্টও অনেক বেশি জড়িত। সুতরাং এখানে যে মা যদি তার প্রপার
বা যথাযথ মূল্যায়ন বা যথাযথ স্বাস্থ্যসেবা যদি না পায়, সেই ক্ষেত্রে ওই মায়ের যদি ঠিক প্রবলেম হয়, বাচ্চার অবশ্যই তার ডেভেলপমেন্ট প্রবলেম হবে। দ্বিতীয়ত হলো ইয়াং এজ থেকে যেটা একেবারে ছোটো মানুষ, এরা কিন্তু এদের বৃদ্ধিটা অনেক বেশি, সব কিছুরই বৃদ্ধি বেশি। সুতরাং এদের মেন্টাল, ফিজিক্যাল সব ক্ষেত্রেই আমাদের দরকার আছে তাদের দিকে খেয়াল করা, না হলে ওই বাচ্চাটা সারা জীবনেও এটা কাটিয়ে উঠতে পারবে না, কারণ এইটাই সব থেকে ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট এজ। এবং আরও একটা যে জিনিসটা হচ্ছে যে একেবারে ছোট মানুষ, যেখানে দেখা গেলো অনেক সময় ঝড় বা জলোচ্ছ্বাসের পরে আমরা কোনো একটা শেল্টারে রেখে দিয়েছি, এই শেল্টারের মধ্যে ওই বাচ্চাটা কিন্তু তার খেলার কোনো পরিবেশ পাচ্ছে না, সে কাউকে বলতে পারছে না তার কী প্রবলেমগুলা, এবং এই যে না বলা কথাগুলা বা যে মানসিক যে যন্ত্রণাটা বা সে তার স্বাভাবিক জীবনযাপন, এটা মারাত্মকভাবে হ্যাম্পার হয়, যেটা আমরা কখনোই ইকোনমিক্যালি আমরা এটাকে কাউন্ট করতে পারবো না। কিন্তু আমরা কিভাবে পারবো? যদি এটাকে সঠিকভাবে অন্যভাবে মেজার করতে পারি, আমরা যদি বুঝতে পারি এবং এটাকে খেয়াল দিতে পারি। সুতরাং এই যে বিষয়টা যেটা আমাদের একেবারেই নেগলেক্টেড অবস্থায় আছে, এটা খুবই খুবই একটা জরুরি। কারণ একটা ছোট মানুষ থেকে যদি আমরা গড়নটা না দেখি, তার গঠনটা না দেখি, তাহলে আমরা একটা সুস্থ জাতিও খুঁজে পাবো না। ধন্যবাদ ডক্টর হাফিজ। আপনি খুব আসলেই বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের তো শিশু বয়স থেকেই আমরা শুরু করে যে আমাদের সমস্ত বিকাশের জায়গাটাতে, তো সেখানেই যদি বাধাগ্রস্ত হয়ে যাই, তাহলে আমাদের ভবিষ্যতে গিয়ে আমরা আসলে কিভাবে করে আগাবো। তো ডক্টর জহির, আমাদের ডক্টর হাফিজ সুন্দর করে বললেন যে আসলে জলবায়ু পরিবর্তনের ফলে শিশুরা আসলে কোন পর্যায়টাতে গিয়ে তাদের বিকাশটা বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু এই যে আমরা বুঝতে পারছি যে কি পরিমাণ ভয়ঙ্কর প্রভাব আছে, কিন্তু তারপরেও আমরা একটু আগে যে আলোচনাটা করলাম যে জলবায়ু পরিবর্তনের আলোচনায় আসলে এই ব্যাপারটা অনুপস্থিত। আপনার কি মনে হয় যে কেন আসলে আমরা এই জায়গাটাতে অনুপস্থিত আছে? ধন্যবাদ রফা আপা, আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য, এবং ধন্যবাদ প্রফেসর হাফিজ, আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, আলোচনার জন্য। আচ্ছা, শুরুতেই বলি, আসলে যেহেতু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের কথা বলছি বা শিশু বিকাশের কথা বলছি আমরা, এবং তার সাথে জলবায়ু পরিবর্তন একটা সম্পর্কের কথা বলছি, ইট সিমস লাইক এটাকে আমি যদি এইভাবে কনসিডার করি, ধরুন আমি একটা বীজ বপন করলাম, তারপরে তাকে বড় করতে হবে, এবং সেই বড় করার জন্য যে প্রসেসগুলো, তাকে সার দিতে হবে, পানি দিতে হবে, একটা পর্যায়ে যেটা একটা বেড়া দিতে হয় প্রোটেকশনের জন্য, যাতে কেউ নষ্ট না করে ফেলে, তারপরে একটা পরিপূর্ণ গাছ হয়। থিঙ্ক ইন দ্যাট ওয়ে, যদি কোনো একটা গাছকে যদি আপনি প্রতিদিন ধাক্কা দেন, তাহলে সে তার শিকড় থেকে, মাটি থেকে শিকড়টা নড়ে যাবে, তাহলে যথেষ্ট পরিমাণ নিউট্রিশন সে পাবে না। তার মানে একটা গাছ যতটুকু বিকশিত হতে পারতো এই ঝড় ঝাপটা কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেটা হয় না। এক্স্যাক্টলি দ্য সেম থিং ফর আওয়ার হিউম্যান বিইং। একটা মানুষ বা একটা বাচ্চা যখন প্রেগনেন্সি পিরিয়ড কথা বলছেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে আসলে আমরা আর্লি বিকাশ, চাইল্ডহুডের কথা শুধু ওই সময়ের কথা চিন্তা করলাম, জন্মের পরে না, জন্মের আগে থেকেই শুরু করি। এখন যেহেতু জন্মের আগে থেকে শুরু করি, আমরা যারা রিসার্চ করি, আমরা যারা পাবলিক হেলথের লোক, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি, তারা আমরা দেখি শুধু এফেক্টটা, সামনের অংশটুকু। এই যে পিছনের যে অংশটা, অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে একটা মায়ের যত্নের ব্যাপার, এবং সেই যত্নটা এনভায়রনমেন্টের সাথে রিলেশন, কারণ এনভায়রনমেন্টাল পলিউশন ইজ দেয়ার, এবং সেই পলিউশন সামটাইমস রিলেটেড উইথ দ্য ক্লাইমেট চেঞ্জ থিংস। তার মানে ওই জায়গাতে যদি কাজ করতে না পারি, তাহলে বাচ্চা একটা গঠন বা গড়ন কিংবা বৃদ্ধি হওয়াটা একটা এফেক্ট হবে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তারপরে দেখেন, কেন আমরা মানে বড় আলোচনায় কিংবা ক্লাইমেট চেঞ্জের আলোচনায় এটা অনুপস্থিত, তার আরেকটা বড় কারণ হচ্ছে, আমরা যেহেতু অলওয়েজ ইম্প্যাক্ট বা এফেক্টটাকে দেখছি, তো আমরা দেখছি যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, আমরা দেখছি সাইক্লোন, আমরা দেখছি হিট, আমরা দেখছি ইনক্রিজ টেম্পারেচার্স, আমরা দেখছি খরা, বন্যা। তো আমরা যেহেতু এই জিনিসটা দেখি, উই অলওয়েজ ফরগট, অথবা আমরা ভুলে যাই যে আমাদের পিছনে কী হচ্ছিল, কেন হচ্ছিল। তো যে কারণে, আর মোরবা আমাদের মতো দেশগুলোতে যারা আমরা একটু রিসোর্স কনস্ট্যান্ট কান্ট্রি লাইক বাংলাদেশ অথবা আমাদের মতো যারা দেশ আছে, তাদের তো আসলে ওই একটা বাংলায় প্রবাদ আছে যে নুন আনতে পান্তা ফোড়ায়, অর্থাৎ আমাদের যেটা আমরা দেখতে পাই সেটাকেই বেশি অ্যাড্রেস করতে চাই, রাদার দ্যান আমরা যেটা দেখতে পাই না। অ্যান্ড উই কনসিডার যে এটা আমাদের কাজ, এটা বড় দেশ, ধনী দেশ, তাদের কাজ। যে কারণে আমাদের দেশের পার্সপেক্টিভে এই বিষয়টা খুব নেগলেক্টেড থেকে যাচ্ছে। কিন্তু আবারও বলছি যে আসলে এটা নেগলেক্টেড থাকার মতো বিষয় না, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়। রাদার আই কুড সে যে এইটাই বেশি দরকার, গুরুত্ব দেওয়া কিংবা ইনভেস্ট করা কিংবা সবাইকে নিয়ে কাজ করা। কারণ আমি যদি একটা সুস্থ জাতি পেতে চাই, একটা নেশন পেতে চাই, একটা ওয়ান্ডারফুল নেশন যদি পেতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে ইনভেস্ট করতে হবে, এখানেই আমাদের কাজ করতে হবে। কারণ
আর আর্লি চাইল্ডহুড নেটওয়ার্কের ব্যাপারটাকে আমি দেখি একটা কমপ্লিট লাইফ কোর্স। সেটা কি প্রেগনেন্সি পিরিয়ড, তারপরে মা এক সময় ডেলিভারি দিবে, তার মানে সেইখানে একটু কাজ করার ব্যাপার আছে। তারপরে তার প্রথম 1 মাসের একটা একরকমের সেন্সিটিভিটি থাকে, এক ভালনারেবিলিটি থাকে। তারপরে 1 বছরের একটা ভালনারেবিলিটি থাকে। তারপর 5 ইয়ার্স পর্যন্ত এক ধরনের ভালনারেবিলিটি থাকে, অ্যান্ড 8 ইয়ার্স পর্যন্ত আরেকটা, অ্যান্ড দেন 18 ইয়ার্স পর্যন্ত এই বাচ্চাগুলো গ্রো করতে থাকে। তার মানে প্রত্যেকটা স্টেজ টিল 18 ইয়ার্স পর্যন্ত আমাদেরকে এক্সেপশনালি অথবা বলবো যে স্পেশাল প্রোগ্রাম নিয়ে তাদেরকে লুক আফটার করতে হবে এবং খেয়াল করতে হবে। অ্যান্ড ফার্দার মোর সেটা হয় কি যে আমরা যখন জলবায়ু পরিবর্তনের কথা বলি, আমরা মনে করছি ওই জায়গায় যেটা বলছিলাম যে ঘূর্ণিঝড়, আমরা বলছি ফ্লাড, আমরা বলছি খরা, অ্যান্ড আমরা অলওয়েজ দেখি যে অসুস্থতাগুলো আমাদের সামনে আছে, সেটা নিয়ে আমরা ডিল করছি। কিন্তু আসলেই তাই, যদি আমাদের একটা সুস্থ জাতি পেতে হয় কিংবা একটা নেশন পেতে হয়, একটা সমাজ পেতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এইখানে ইনভেস্ট করতে হবে। এই কারণে যে এই জলবায়ু পরিবর্তনের এফেক্ট শুধু ওই বাচ্চার উপরে বা যে শিশু হবে তার উপরে না, এটা একটা ইন্টারজেনারেশনাল প্রবলেমস। অর্থাৎ ওই বাচ্চা যদি এখনই সাফার করে, সে যখন বাবা মা হবে তখন সেই সাফারটা থাকবে, অ্যান্ড দ্যাট উইল কন্টিনিউ ফর এভার। তো সেই জন্য আমরা যদি চোখ বন্ধ করে একবার ভাবি যে কত বড় প্রবলেম, কত বড় ইস্যু, ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আমরা নেগলেক্ট করছি। অ্যান্ড করছি এই কারণেই, কারণ আমরা সহজে দেখতে পাই না, সেই কারণে। ধন্যবাদ ডক্টর জহির। আমরা অবশ্যই এটাকে চ্যালেঞ্জ ফেস করছি, কারণ আপনি যথার্থই বলেছেন যে আমরা আসলে যখন জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলছি, তখন আমরা খুব বড় বিষয়গুলোকে দেখার চেষ্টা করছি, কত পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে, কত সম্পদের ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ আমি গত 10 বছর ধরে ক্লাইমেট কনফারেন্স অ্যাটেন্ড করছি কপে, এবং আমাদের যেটা সাকসেস যেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত কিন্তু আসলে জলবায়ু পরিবর্তনের সাথে স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হচ্ছিল না। গ্লাসগো কপে গিয়ে প্রথম আমাদেরকে হেলথটাকে ইনক্লুড করা হয়, তাও শুধুমাত্র আমরা ফিজিক্যাল হেলথকে দেখা শুরু করেছি, মেন্টাল হেলথকে আমরা অ্যাভয়েডই করে যাচ্ছিলাম। বাট এবছর আমাদের বেলেমে যে ব্রাজিলের যে কপটা হলো, সেখানে কিন্তু আমি দেখেছি যে এই প্রয়োজনীয়তাটা উঠে এসেছে, এবং সেখানে অনেকগুলো আমাদের আর্নেক ছিল, ইউনিসেফ ছিল, ইউএনডিপি ছিল, তারা এই বিষয়টাকে কিন্তু সামনের দিকে নিয়ে এসেছেন। এবং এবার আমি দেখেছি যে এটা নিয়ে বেশ কতগুলো সাইড ইভেন্টও হয়েছে গত বছরগুলোতে, কিন্তু সেটা আমরা দেখি। That's তার মানে encouraging. আলোচনাতে আসছে, তার মানে সবাই আসলে ব্যাপারটাকে অনুধাবন করা শুরু করেছেন। এবং আপনারা যারা এই সেক্টরটাতে কাজ করছেন, তারা যেহেতু এটাকে এখন আমি জানি আপনারা অ্যাডভোকেট করছেন, আমাদের বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক অনেক কাজ করছে, তো হয়তো এই পুশগুলো এখন কাজ করছে, এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে হয়তো এটাকে আমরা আর আলোচনার বাইরে থেকে ফেলতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে আমি আরেকটু বেশি আলোচনা করতে চাই। তো অলরেডি আমরা জানি, আপনারা যে কথাগুলো বললেন, যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের শিশুদের শারীরিক ক্ষতি হচ্ছে, মানসিক ইম্প্যাক্ট হচ্ছে, আমাদের যে ফুড সিকিউরিটি সমস্যাটা হচ্ছে সেখানটাতেও তারা কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে, আবার আমরা বাস্তুচ্যুত হচ্ছি, সেটার একটা প্রতিফলনও কিন্তু তাদের উপরে পড়ছে। একই সাথে তাদের যে অভিভাবক আছেন, যারা তাদের দেখাশোনা করছেন, তাদের উপরে যখন মেন্টাল প্রেশার বা জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব পড়ে, তো সেটাও তো আসলে ঘুরে ফিরে শিশুদের উপরেই একটা সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই গিয়ে তাদের উপরে ইম্প্যাক্টটা হয়। তো আমরা যখন আলোচনায় আসি, তখন কি আসলে আমরা শুধুমাত্র প্রত্যক্ষ প্রভাবগুলো নিয়ে আলোচনা করি, নাকি আমাদের সেই পরোক্ষ প্রভাবগুলো নিয়েও আলোচনা করা উচিত? একই সাথে আমি আরেকটা আপনাদের কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে শিশুর বিকাশের সময়টাতে যে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা হয়, এটা আসলে তার ভবিষ্যতে সে যখন বয়স্ক বা প্রাপ্তবয়স্কতে হয়, তখন আসলে এটা কন্টিনিউশনটা বা এটার প্রভাবটা আসলে তাকে কতদূর নিয়ে যায়, তার ইম্প্যাক্টটা আসলে কোথায় গিয়ে পড়ে, এটা নিয়ে আপনারা যদি। আচ্ছা, না আমি একটু বলি। হ্যাঁ, না খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে আনছেন, এবং আমি খুব ইন্সপায়ার্ড ছিলাম যে এটা কথাটা যেন কোনোভাবে বলতে পারি। আবারও সেই একই কথা বলছি যে দেখেন, আপনি ঠিকই বলছেন যে আমরা শুধু সেটাই দেখতে পাই যেটা আমার ঘটে সামনে। আচ্ছা, বাট এই শিশুর বিকাশের সাথে যে জলবায়ু পরিবর্তন কেমন করে ইম্প্যাক্ট পড়ছে, আমি কয়েকটা এক্সাম্পল দিই, তাইলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে আমাদের দর্শকদেরও। সেটা হচ্ছে, ধরেন জলবায়ু পরিবর্তনের সাথে কার্বন এমিশনের একটা রিলেশন আমরা জানি সবাই। অর্থাৎ আমরা এখন কার্বন ট্যাক্স, কার্বন এমিশন, কার্বন এমিটার কারা কেন করবে, কেন কম করবে না, আমরা কথা বলছি। অ্যান্ড দেন তার সাথে রিলেশন যদি আমি একটু এনভায়রনমেন্টকে টেনে নিয়ে আসি, তার মানে সামহাউ দিস ক্লাইমেট চেঞ্জ ইজ কন্ট্রিবিউটিং টু এনভায়রনমেন্টাল পলিউশনস, অর এনভায়রনমেন্টাল পলিউশনস ইজ কন্ট্রিবিউটিং ফর দ্য ক্লাইমেট চেঞ্জ, ইটস এ ভাইস ভার্সা অ্যান্ড রিলেটেড। ওকে, একটা এক্সাম্পল দিই, ধরেন লেড পয়জনিংয়ের কথা আপনারা শুনে থাকবেন। আচ্ছা, তো লেড পয়জনিং আপাতত দৃষ্টিতে আমরা এটা দেখতেই পাই না, কারণ উই ডিডন্ট সি এনিহোয়ার যে আমি কোথাও লেড খাচ্ছি কিংবা লেড পাচ্ছি কিংবা বাতাসে দেখতে পাচ্ছি, আমরা এটা দেখি না। কিন্তু
লেড ইজ সামথিং, এটা একটা ধরনের কেমিক্যাল, এটা সাধারণত আপনি যদি রেসপিরেশনের সাথে নেন সেটা আমরা যাই। এখন বাংলাদেশের অনেক শিল্প আছে, অনেক জায়গা আছে, অনেক বিষয় আছে যেখান থেকে লেড পয়জনিং হচ্ছে বা লেড পলিউশন হচ্ছে, এবং সেখানে সেই একই এক্সপোজারে বড়রাও যেমন এক্সপোজড, অ্যাট দ্য সেম টাইম শিশুরও এক্সপোজড। কিন্তু বড়দের সাথে শিশুদের পার্থক্যটা কোথায়? শিশুরা যখন গ্রোন আপ হতে থাকে তার ইমিউন ফাংশন ডেভেলপড হয় না, এটা ডেভেলপ হতে শুরু করে। তার মেটাবলিক ফাংশন ডেভেলপড হয় না, এটা প্রসেসের মধ্যে থাকে। তার মেন্টাল হেলথটা 100% এটা প্রসেসের মধ্যে থাকে। তার মানে হচ্ছে তার যখন গ্রোয়িং ফেজ, এই সময়টাতে এসে আমরা যেই প্রসেসটা অর্থাৎ 100% পারফেক্ট হওয়া দরকার ছিল, যেটা আমাকে বিকশিত করতে হেল্প করবে, সেটা না করে লেড ইজ সামথিং যেটা সে আমাকে ইন্টারাপ্ট করছে। এবং তাতে কি হয়, তার যে আইকিউ অর্থাৎ তার যে বুদ্ধিমত্তা, তার উপর একটা প্রভাব ফেলে। এখন একটু চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন তো, একটা জাতির একটা বেশিরভাগ অংশ বা বেশিরভাগ বাচ্চা যাদেরকে আমরা বলছি শিশু বলছি, তারা এই লেড এক্সপোজড। থিঙ্ক ইন দ্যাট ওয়ে। তার মানে ওই বাচ্চাগুলো বা ওই শিশুগুলো একটা সময় বড় হবে, অ্যান্ড দে মাইট কাম টু এ পাওয়ার, আই মিন দি পলিটিক্স, ইকোনমিক্স, অ্যাকাডেমিশিয়ানস, সায়েন্টিস্ট হবে, কিন্তু তার যে পটেনশিয়াল ছিল সেটা কিন্তু হ্যাম্পার্ড, অল্টার্ড বিকজ অফ দিস লেড পয়জনিং। তার মানে হচ্ছে তার যতটুকু করার কথা ছিল সেটা করতে পারছে না, এবং দেন ইটস দ্য ইন্টার জেনারেশন, আই সেড বিফোর। তার মানে পরের জেনারেশনে যে সেটা আবার ইম্প্যাক্ট ফেলছে, ইন এডিশন আবার লেড পয়জনিং অথবা অন্য কোনো পয়জনিং আসতেছে। তাহলে আপনি ভাবার চেষ্টা করেন, এরকম সব অনেক ইস্যু আছে আমাদের চারিদিকে যেটা আসলে আমরা দেখছি না বা দেখতে পাই না, যে কারণেই পলিসি মেকাররা কিংবা আমরা যারা এটা নিয়ে কাজ করি একটুখানি নেগলেক্টেড হিসেবে কনসিডার করছি যে না ঠিক আছে এটা বোধহয় না, বরং আমরা ইম্প্যাক্টটা নিয়ে কথা বলি। অফকোর্স উই শুড টক অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে বিহাইন্ড দ্য সিন অথবা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না বাট কন্ট্রিবিউটিং টু দিস লেট বিকাশের হ্যাম্পার করছে, সেই জায়গাতে আমাদের কাজ করতে হবে। স্পেশালি আমি বলবো যে ফিজিক্যাল হেলথ যেমন গুরুত্বপূর্ণ, মেন্টাল হেলথ যেটা আপনি নিজেই বলেছেন, ইয়েস মেন্টাল হেলথ অসম্ভব গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে ইন্টেলিজেন্স কোয়েশ্চেন যেটা বলছে, আইকিউ যেটা বলছি, সেই জায়গাতে যদি কাজ করতে হয় আমাদের এটা লাগবে। ইন এডিশন তার মেটাবলিক ফাংশনটাকে যদি প্রপার করতে হয়, তাহলে আমাদের এই জায়গাতে অবশ্যই কন্ট্রিবিউট করতে হবে এবং আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ধন্যবাদ ডাক্তার জহির। আমি মনে হয় একটু অ্যাড করে জহির ভাইকে ধন্যবাদ। আসলে আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুইটা দিকেই আছে। কিছু জিনিস আমরা যেমন ডিরেক্ট দেখতে পাই, হিট এক্সপোজার, স্যালিনিটি, ইন্ট্রুশন, যদিও আমরা ডিরেক্ট ইনডিরেক্ট দুইটাই ইফেক্টই আছে। যেটা হচ্ছে যে ডিরেক্ট এক্সপোজার যেটা, সেটা তোর পরেও আমরা কিছুটা হলেও যেহেতু দেখা যায় যে একটা বাচ্চা ঘুমাচ্ছে না বা হিট এক্সপোজারে তার খাওয়া কমে যাচ্ছে, অনেক বেশি হলে একটা বড় মানুষদেরই খাওয়া কমে, এবং ছোট বাচ্চারা কিন্তু তাদের সব থেকে বড় ব্যাপারটা হলো তারা বলতে পারছে না, তাদেরকে দেখে আমাদেরকে বুঝতে হবে। স্পেশালি হয়তো আমরা অনেকেই বিশেষজ্ঞ হই আর না হয় প্রত্যেকটা মাই কিন্তু বিশেষজ্ঞ তার বাচ্চার ব্যাপারে, অন্তত উনি খুবই ভালো বুঝতে পারেন বাচ্চা কখন ঘুমাচ্ছে না, বাচ্চার স্বাভাবিক যে আচরণগত যে সমস্যাগুলো হয়, এটা যেটা শুধুমাত্র ওই, কিন্তু আমাদের আসলে ইনডিরেক্ট এটা খুবই নেগলেক্টেড রয়ে গিয়েছে। যেমন ম্যালনিউট্রিশন, যেটাকে হিডেন হাঙ্গার বলে, হয়তো আমাদের দেশে যে শুধুমাত্র অ্যাওয়ারনেসের অভাব তা না, আমরা তো ম্যাক্সিমাম মানুষই গরিব মানুষ আমরা আমাদের দেশের। তো সেই ক্ষেত্রে যেটা খুব বড় সমস্যা হলো, আমরা চাইলেও নিউট্রিশন প্রত্যেক বাচ্চাকে আমরা দিনে একটা ডিম বা দুধ এই ধরনের ব্যবস্থাগুলো করাটা আমাদের জন্য একটা লাক্সারি। এটা যতই আমরা বলি তাদেরকে কে দিবে এটা। সো এই যে হিডেন হাঙ্গার বা ম্যাল নিউট্রিশনের সমস্যাটা আমাদের একেবারে রয়েই গেছে, এবং যেটা আমাদের সামহাউই করতে হবে যে খুব লো সোর্সের বা লো ইনকাম পিপল তারা সহজে যাতে করে অল্টারনেটিভ সোর্সের মাধ্যমে প্রোটিন পেতে পারে। যেমন ধরেন এই যে কিছুদিন আগে হলেও আমাদের ছিল না যে এখন যেটা পোলট্রি বা এখান থেকে 50-60 বছর আগে এই ধরনের ছিল না কি মানুষ, বা এই যে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, হ্যাঁ এর অবশ্যই অনেকগুলা ব্যাড ইফেক্ট আছে, কিন্তু তারপরেও সব থেকে বড় গুড ইফেক্ট হলো একটা প্রোটিন সোর্স পাচ্ছে, যেটা শিশুদের ক্ষেত্রে খুবই দরকার। আর যেটা স্যালিনিটি ইন্ট্রুশন যেটা, সেটা আসলে আমরা ডিরেক্ট কম দেখতে পাচ্ছি, হয়তো আমরা বায়োডাইভার্সিটির উপরে দেখছি বা এসে, কিন্তু বাচ্চাদের উপরে কি হচ্ছে, কিডনির প্রবলেম কিন্তু শুধুমাত্র বড়দের হয় না, সেটা বাচ্চাদেরও হচ্ছে। এবং এই যে স্যালিনিটি ইন্ট্রুশনের ফলে যে আমাদের কৃষিখাতের উপরে যে বিশাল প্রভাব, সেটা কিন্তু আলটিমেটলি ওই বাচ্চাদের উপরে পড়ছে, কারণ বাবা মা হয়তো তার প্রোটিনের বড় অংশটাই চেষ্টা করে তার বাচ্চাকে খাওয়ানোর,
কিন্তু তারপরেও যদি বাবা মা নাই পারে একদম আনতে, সেখানে বাচ্চার প্লেটে হলেও তো দিতে পারবে না। আর এই যে বাচ্চা, এটার অ্যানাবলিক প্রসেস, বাচ্চার যে গঠনটা এই সময় অনেক বেশি, সেইটা কিন্তু সে পাচ্ছে না। তার হাড়ের গঠন, তার মাসেলের গঠন ঠিক মতো হবে না। এগুলো সবই লং টার্ম ইফেক্ট যেটা দেখছি। আর আমাদের মতো দেশে আসলে এত বেশি আমাদের প্রবলেম যে এইটা দেখবো তার আগেই আর একটা প্রবলেম এসে হাজির হয়। ইভেন ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটাই তো অনেক ক্ষেত্রে আমরা শুধু হয়তো কপ যখন আসে, অথবা কোনো একটা বিশ্ব পরিবেশ দিবস আসে, বা কোনো একটা নির্দিষ্ট অংশে হয়তো আমরা এটা নিয়ে আলাপ করি। সেখানে ওই বাচ্চাদের বেলায় কি হচ্ছে, যাদের আসলে মুখের ভাষাই নেই, যারা রেস করতে পারছে না, যারা আমাদেরকে সর্বসময় এসে খোঁচা দিতে পারছে না, সেক্ষেত্রে আমাদের বেলায়টা এবং সমাজের ওই অংশটা, দরিদ্র অংশটা, তাদের আসলে সে বলে ক্লাইমেট জাস্টিস বলে আসলে তাদের উপরে কিছু নাই। সুতরাং সেই ক্ষেত্রে এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট, ডিরেক্টটা হলো কিছুটা দেখতে পাচ্ছি আমরা, তারপরে ইনফ্রাস্ট্রাকচার এই সেই কিন্তু ওইভাবে নাই। তো ইনফ্রাস্ট্রাকচার ওই ক্লাইমেট রেজিলিয়েন্ট না থাকলে ডিরেক্টও ক্ষতি হচ্ছে, ইনডিরেক্টও ক্ষতি হচ্ছে। সুতরাং দুই সাইড থেকেই আসলে এটা। আরও একটু কথা আমি একটু অ্যাড করব। হ্যাঁ, ক্লাইমেট এবং হেলথের ব্যাপারটা আসলেই এইটা কপে আমরাও একসাথে ছিলাম, আমরা দেখেছি কপে এসেছে। স্পেশালি কিন্তু বাংলাদেশে এখন ন্যাপের ব্যাপারে হচ্ছে যেটা, যে হেলথের ব্যাপারটা ইনক্লুড হওয়ার, যদিও এটা নিয়ে অনেকটা ডিবেট আছে, কিন্তু আমরা আশা করি খুব তাড়াতাড়ি হেলথ ন্যাপ আসবে, এবং সেটা হয়তোবা তখন আমরা একটু পুশ করে যদি এই আর্লি চাইল্ডহুডের ব্যাপারটা আনতে পারি, কারণ এটা অনেক সময়ই মানুষ নেগলেক্টিং অবস্থায় রয়ে গেছে। সো এই মনে হয় আপাতত আমি রাখি। ধন্যবাদ ডক্টর হাফিজ। আপনি পলিসি নিয়ে কথাগুলো বলেছেন, ওটা নিয়ে ওটা নিয়ে আমাদের আরেকটু বিশদ আলোচনা করতে হবে। কারণ আমরা জানি যে কোনো কাজ বাংলাদেশে বা যে কোনো জায়গাতে কোনো কাজ করতে গেলে আমাদের পলিসি লেভেল ইনভলভমেন্টটা দরকার। বাট এখন আমরা যেটা বলতে পারি, আসলে জলবায়ু পরিবর্তনটা এখন আর আসলে কল্পনা বা ভবিষ্যৎ বললে হবে না, এখন এটা বাস্তবতা। আমরা এখন প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার হচ্ছি, এবং এর ফলে যেটা আমরা বিভিন্ন গবেষণা আমরা নিজেরাই করছি, আপনারাও করছেন, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি বা স্টুডেন্টরাও এখন গবেষণা কাজ করছেন, এবং সেখানে অলরেডি এটা দেখা গেছে যে শিশুদের উপরে প্রভাব পড়ছে, এবং সেটা শারীরিক এবং মানসিক দুটো প্রভাবই পড়ছে। এবং এটা যখন পুনরাবৃত্তি ঘটছে, কারণ আমরা একটু আগে এসএসসি যেটা দেখলাম যে গত 19 বছরে যদি 185টা ইভেন্ট হয়ে থাকে, তাহলে একটা শিশু তার এই বিকাশের সময় কতবার একই সাথে সে হয়তো প্রতি বছরই সে এই ধরনের প্রভাবের সম্মুখীন হয়েছে। তাহলে সে কতভাবে বাধাগ্রস্ত। সে একবার চেষ্টা করছে প্রভাব থেকে কাটিয়ে ওঠার জন্য, পরবর্তীতে সে আবার গিয়ে অন্য একটা জায়গাতে পড়ছে, একবার ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে, আবার গিয়ে বন্যার কবলে পড়ছে, অথবা শৈত্যপ্রবাহের কবলে পড়ছে। এবং হয়তো দেখা যায় প্রতি বছর সে ঘূর্ণিঝড়ের প্রভাবেই পড়ছে। তাহলে এই যে পুনরাবৃত্তি তার জন্য কি টক্সিক তৈরি করছে, সেটা আসলে আমাদের দেখার বিষয়। এবং এই ক্ষেত্রে আমরা যারা তাদের অভিভাবক হিসেবে আছি, শিক্ষক হিসেবে আছি, দেখাশোনার কাজ করছি, আমরা আসলে কিভাবে করে বুঝবো যে এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো আছে, সেগুলো কোন পরিবর্তনগুলো দেখলে আমরা বুঝবো যে হ্যাঁ, তার উপরে আসলে প্রভাবটা খুব বেশি মাত্রায় প্রতিফলিত হচ্ছে এবং সে মানসিকভাবে আসলে ভেঙে পড়ছে বা তার বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এগেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যখনই শিশুর বিকাশের কথা বলি তখন আসলে এটা বুঝতে পারার ব্যাপারটাও আমাদেরকে বুঝতে হবে যে হাউ উই কুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিয়েলাইজ। আপনার কথার সাথে রেশ ধরে বলি, ওই যে গত একটা স্ট্যাটিস্টিক যদি আপনাকে বলি, 1960-তে বা ওই সময় থেকে যারা জন্ম নিছে এবং বিফোর 2020 অর্থাৎ 2020 সালের আগ পর্যন্ত এই যে প্রজন্ম, তারা যে পরিমাণ ন্যাচারাল ডিজাস্টার অথবা আমরা যেটাকে বলছি এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, তারা যতটুকু ফেস করছে 2020 সালের পরে আজকে পর্যন্ত যারা জন্ম নিচ্ছে তারা প্রায় 7 গুণ বেশি ডিজাস্টার ফেস করছে। আপনি তাহলে বুঝতে চেষ্টা করেন, তাহলে 7 গুণ বেশি ইম্প্যাক্ট পড়বে যারা এখন থেকে জন্ম নিচ্ছে। এবং আপনার ঠিকই বলছেন যে আসলে সেই ইম্প্যাক্টটা কোথায়, তার শিশুর বিকাশ, সেই বিকাশ হচ্ছে ফিজিক্যাল গ্রোথ অ্যাজ ওয়েল এজ দ্য মেন্টাল গ্রোথ। প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে বুঝি। আমরা এখন যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে অবশ্যই আমাদের রিসার্চ ইজ ওয়ান অফ দি টুলস অথবা একটা ওয়ে দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি আমার রিয়েল লাইফ এক্সাম্পল দিই রিসার্চের ফাইন্ডিংস থেকে। উই হ্যাভ ডান ইন সাউথ পার্ট অফ বাংলাদেশ একটা রিসার্চ করেছিলাম উইথ মাই কলিগস, আমাদের অনেক কলিগরা ছিল সেখানে।
সেটা ছিল যে আমরা হাইপারটেনশনের কথা বলি এবং আমরা হাইপারটেনশন বলি বড়দের কথা ভাবি যে বয়স 40 হয়ে গেছে, আপনি গরু মাংস প্রতিদিন খান, আই মিন রেড মিট খান ইত্যাদি, লাইফস্টাইল সেডেন্টারি, সো আপনার হাইপারটেনশন হবে অ্যান্ড ইট হ্যাজ এ কনসিকুয়েন্স। আমরা ভুলেই গেছিলাম যে হ্যাঁ, ওই হাইপারটেনশন বিষয়টা শিশুদের মধ্যে আসতে পারে। অ্যান্ড আমাদের স্টাডি বলছে একটা বড় সংখ্যায় সাউথ পার্ট অফ বাংলাদেশ তাদের যাদের বয়স 18-এর নিচে, তারাও এখন হাইপারটেনসিভ। অ্যান্ড দেন উই রিয়েলাইজ, আমাদের মাথায় আসলো যে তারা কেন হাইপারটেনসিভ হবে, তারা তো মাত্র গ্রো আপ করছে। কিন্তু আপনি দেখেন, যেদিন থেকে সে খেতে শুরু করে সেদিন থেকে সে পানি খায়, সেদিন থেকে সে কোনো ফ্রুটস খায়, সেটা অথবা ফুডের সাথে রিলেটেড। অ্যান্ড এই যে পানি, এই যে ফ্রুটস অ্যান্ড ফুডস অ্যান্ড আদার এলিমেন্ট যেটা সে কনজিউম করছে, ওই পার্ট অফ বাংলাদেশ সেখানে প্রায় সবই হচ্ছে স্যালাইন ওয়াটার অ্যান্ড স্যালাইনিটির সাথে রিলেটেড, আইদার সয়েল স্যালাইনিটি অথবা ওয়াটার স্যালাইনিটি, somehow that is transferring from the salinity to the food and water, and that water and food I am consuming like as is in. আপনি যেমন করছেন, আপনার যেহেতু এখন ম্যাচিউরড, আপনি একটু রেজিস্ট করতে পারেন, আপনার বডি ফাংশন যথেষ্ট করুন, তার নেই। তাহলে প্রথম হচ্ছে, তাহলে আমাদের বাচ্চাদের হেলথ ইস্যুটা একটা বড় কনসার্ন। ইন এডিশন আমরা দেখছি রিসেন্ট সময়ে, এটা আমি স্ট্যাটিস্টিক দিয়ে আপনাকে বলতে পারছি না, কিন্তু আমি ফাইন্ডিংস অনলাইন বা বিভিন্ন জার্নাল থেকে পড়ে বলছি, সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্লাসের অ্যাটেনশন, মানে স্পেশালি ইয়াং কিড যাদেরকে বলছি, যারা বিলো 5 অথবা 5 থেকে 8 যারা আসে, তাদের এটা অ্যাটেনশন ADHD বলছি আমরা, অ্যাটেনশন সেই, অর্থাৎ তারা ক্লাসে আইদার বেশি সেন্সিটিভ অথবা কম সেন্সিটিভ অথবা একেবারেই পার্টিসিপেট করছে না। অ্যান্ড উই হ্যাভ সিন যে দিজ আর দ্য থিং যেটা আসলে রিলেটেড টু দ্য ক্লাইমেট চেঞ্জের এই ইম্প্যাক্টগুলো, ডিজাস্টার হতে পারে, ওয়াটার হতে পারে, ফুড হতে পারে, জেনেটিক প্রবলেমস, অ্যান্ড দ্যাট জেনেটিক্স এগেন আই সেড যে কনজেনিটাল, আই মিন জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হচ্ছে। তো তার মানে হচ্ছে তাদের ক্লাসের পারফরমেন্স, তার হেলথ পারফরমেন্স, তার মেন্টাল পারফরমেন্স, দিজ আর দ্য ইন্ডিকেটর যেগুলো দিয়ে আমাদেরকে বুঝতে হেল্প করছে যে সামহাও আমাদের এই সময়ের যারা শিশু এই দেশে জন্ম নিচ্ছে কিংবা আমাদের আশেপাশে যারা জন্ম নিচ্ছে উইথ দিস কন্ডিশন, তারা একটু হলেও অল্টার্ড হচ্ছে অথবা হ্যাম্পার্ড হচ্ছে। একটা ছোটো কম্প্যারিজন দিয়ে শেষ করি প্রশ্ন অ্যান্সারটাতে। এগেইন আমি একটু আগে যে লেডের গল্পটা বলছিলাম, ওই লেড স্টাডিটাই বাংলাদেশের 2টা জায়গায় হয়েছিল। তো একটা ছিল একটা যেখানে এনভায়রনমেন্ট পলিউশন খুব হাই, নট টু ফার, আপনার হয়তো ঢাকার আমিনবাজারের নাম শুনে থাকবেন। তো ওই রিজনে অনেক বেশি পলিউশন ফর সাম রিজন, লাইক ব্রিক ফিল্ডস, ইন্ডাস্ট্রি, ব্যাটারি রিসাইক্লিং, দিস সর্টস অফ থিংস হাই। একই গ্রুপের বাচ্চাদের, একই সমবয়সী বাচ্চাদের ঢাকার অন্য পার্ট যেখানে পলিউশনটা তুলনামূলক কম, আবার বলছে তুলনামূলক, বা ঢাকায় সব জায়গায় আছে, তো সেই জায়গার বাচ্চাদের আইকিউ বেটার দেন আমিনবাজারের এই বাচ্চাদের। সো ইটস নট টু ফার, ইটস আমাদের এখানে দিচ্ছে। তার মানে হচ্ছে যে জলবায়ু পরিবর্তন কিংবা তার সাথে রিলেটেড টু দ্য ক্লাইমেট চেঞ্জ, রিলেটেড টু দ্য কার্বন, রিলেটেড টু দ্য লেড অ্যান্ড আদার থিংস ইজ ভেরি প্রুভেন, আমরা দেখতে পাচ্ছি। সো দ্যাটস হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি যে স্ট্যাটিস্টিকগুলো দিলেন সেগুলো আসলেই আমার মনে হয় না যে আমরা যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছি তারা আসলে এগুলো এত পরিষ্কারভাবে জানে। কারণ আমি যেটা বলছি যে আমরা আসলে কাজ করছি, অ্যাডাপ্টেশনে কাজ করছি, প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করছি, কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আসলে কতটুকু কাজ করছি। এবং বাংলাদেশের জলবায়ু বা পরিবর্তনের প্রভাব আসলে সবার উপর সমানভাবেও পড়ে না। আমরা জানি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের সমাজে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষেরা। এবং একটা আপনার যদি উদাহরণস্বরূপ বলি, নদী ভাঙন এবং বন্যার কারণে 2008 এবং 2022 সালের সময়ে প্রায় 1,70,00,000 মানুষ আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে, যার একটি বড় অংশই কিন্তু শিশু। তাহলে আমরা এই যে নর্মাল সময়টাতে আমরা দেখি যারা প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা সবচেয়ে বেশি ভালনারেবল, তারা তো এমনিতেই আমাদের হচ্ছে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে থাকে, ক্ষতি যে কোনো ডিজাস্টারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তন আসলে এটাকে আরও বেশি ত্বরান্বিত করছে। তো স্যার, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে শিশুর কোন কোন জায়গাটাতে, আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি, আমরা আরেকটু গভীরভাবে জানতে চাই আপনার কাছে যে স্পেশালি কোন কোন জায়গাগুলোতে আসলে শিশুদের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন তাদের এই গ্যাপগুলোকে আরও বাড়িয়ে তুলছে। থ্যাংক ইউ মিস রোফা, আবারও ধন্যবাদ। আসলে প্রশ্নগুলা খুবই সমসাময়িক এবং এটা আসলেই আমাদের মধ্যে আলাপের দরকার এবং মানুষ সবাই এটা জানার দরকার। আসলে আপনি প্রথমেই উল্লেখ করেছেন যে যেখানে জলবায়ু পরিবর্তনটা বেশি চোখে পড়ে, ফর এক্সাম্পল আমরা যদি একেবারেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর কথা বলি,
সেখানে যেমন ডক্টর জহির একটু আগেই বলেছেন স্যালিনিটি ইন্ট্রুশনের কথা বা লবণাক্ততা বৃদ্ধির কথা। যেমন পানিটা আমার নিজের বাড়িও সাতক্ষীরায়, তা আমি দেখেছি আমি যখন ছোট ছিলাম তখন সাতক্ষীরা শহরের পানি একেবারেই লবণাক্ত তো ছিল না, কিন্তু আজ এই 30 বছর পরে 35 বছর পরে সেখানে পানি লবণাক্ত দেখছি। সুতরাং ওই যে আরও উপকূলের দিকে যদি যাই শ্যামনগর বা ওই দিকের, তখন লবণাক্তটা আরও বেশি পরিমাণ বেড়েছে। তো এতে করে হচ্ছে কি, ওই যে বাচ্চাটা যেভাবে জন্মেছে সে প্রথম থেকে ওই পানিটাই পাচ্ছে, অর্থাৎ তার এক্সপোজারটা হচ্ছে অনেক বেশি। সে যে এই পরিবেশের মধ্যে যে একজন বড় হয়েছে তার কিন্তু তার থেকেও কম ছিল, যে আরও পরে আসবে তার আরও বেশি এক্সপোজার হবে। সুতরাং নিরাপদ পানি তার নাই। যে তার যে বাবা বা যে আর্নিং পারসন, সে আগে যেখানে যে কাজ করত, ফর এক্সাম্পল হয়তো তার অন্য সময় ছিল কি কৃষি জমি বা এই ধরনের কিছু, এখন যেহেতু লবণাক্ততা বেড়ে গিয়েছে মানুষ ধীরে ধীরে তাদের অল্টারনেটিভ পেশার দিকে ঝুঁকেছে, যেমন চিংড়ি চাষ বা এই ধরনের এগুলা। তো এখন সবাই তো আর ওই একই কাজ করতে পারছে না, অনেকে বাধ্য হয়ে মাইগ্রেটেড হয়েছে। তো যারা অন্তত কাছাকাছি মাইগ্রেট হয়েছে তারা কিন্তু তারপরেও তার নিজের ভিটা ছেড়ে কেউ কখনো যেতে চায় না। আর এই ভিটা ছেড়ে যখন একজন আরেকটা জায়গায় চলে যায়, সব থেকে বেশি যে এফেক্টেড হয় তারা হলো নারী এবং শিশু। যদি নারীও সমস্যায় থাকে সেক্ষেত্রে আসলে নারী শিশু একসাথে বলার কারণটাই এইটা, কারণ আমরাও জানি, আমার নিজেরও বাচ্চা আছে, আমরা হয়তো টয়ের মতো কাজ করতে পারি, বাচ্চাদেরকে প্রোটেকশন দিতে পারি, তার খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু তার 24 আওয়ার্সের ডিউটি, এটা কিন্তু মায়ের কোনো অল্টারনেটিভ নাই। তো সেই ক্ষেত্রে এই বাচ্চাটা কোথায় ঘুমাবে, কোথায় কি করবে, কারণ মাকে কিন্তু যত কিছুই হোক তাকে সংসারে সব কিছু দেখে রাখতে হয়। তো সে যে দেখে ওই বাচ্চাটার দিকে সময় দিবে, এই সময়টা তার জন্য অনেক কম হয়ে যায়। আর যে এই বাচ্চাটার জন্য সব থেকে দরকার ওই মায়ের সময়টুকুই। এটা আমরা যেভাবেই বলি, আসলে ওই মায়ের সময়টুকু ছাড়া তার কোনো দিনও ফুলফিল হবে না, কেউ বুঝতে পারবে না, পৃথিবীর কেউ না। হয়তো তার পরের মানুষটাই তার বাবা, কিন্তু ওই বাবাকে তো তার খাদ্য সংস্থান, তার পরিবারের নিরাপত্তার জন্য চারিদিকে তার আর্নিংয়ের জন্য ঘুরে বেড়াতেই হবে, তা না হলে আলটিমেটলি লাস্টে এন্ড অফ দ্য ডে হিডেন অ্যাঙ্গার হবে। সো যেটা হচ্ছে যে একটা এটা, তারপরে হলো সেফটির ক্ষেত্রে যে শুধুমাত্র এটা দেখেন যে অনেক সময় বন্যার সময় অনেক মানুষ বাংলাদেশে সাপের কামড়ে মারা যায়, এবং সব থেকে বেশি মারা যাবে এই বাচ্চারাই, কারণ সে তো ওই সাপগুলাকে তাড়াও দিতে পারবে না, ওখান থেকে উঠেও চলে যেতে পারবে না। অনেক সময় বিভিন্ন জীব জন্তু এই সেই দ্বারাও এই বাচ্চারাই হয়। সুতরাং তার সোশ্যাল সিকিউরিটি একটু যদি বড় বাচ্চা হয়, সেই ক্ষেত্রে শুধু জীবজন্তু না, এটি না, ইভেন কিছু দুষ্ট মানুষ দ্বারাও তারা আক্রান্ত হতে পারে। সুতরাং এইটা একটা গেল, তার খাদ্যের নিরাপত্তার ব্যাপারটা থাকে না। এবং আরেকটা হলো মানসিক যে ব্যাপারটা, দেখেন যখন একটা মানুষ তার প্রাকৃতিক দুর্যোগের কারণে আরেক জায়গায় যাচ্ছে, হয়তো একটা অন্য তার আত্মীয় স্বজনের বাড়িতেও যদি যায়, প্রথম কয়েকদিন হয়তো কোনোভাবে তাকে শেল্টার দিবে, তারপরে কিন্তু মানসিক অবস্থা ভালো থাকবে না ওই ফ্যামিলিরও। সবাই হয়তো, ওই বাচ্চারা কিন্তু এমন না যে তারা বোঝে না, তারা বুঝতে পারে, হয়তো তারা বলতে পারছে না, এবং তার বাবা মা বা তার অন্যদের সাথে যদি কেউ ভালো ব্যবহার না করে, ওই বাচ্চাটা সারা জীবন ট্রমাটাইজড হয়ে থাকবে, এবং সে সেটা স্বাভাবিকভাবে আর কারোর সাথে মিশতে পারবে না, কথা বলতে পারবে না, বা সে যত ভবিষ্যতে যত বড় কিছুই জায়গায় যাক, তার ওই ট্রমাটা সারা জীবনের জন্য থেকে যাবে। সুতরাং সে যদি ঠিকমতো না খেতে পারে, ঠিকমতো গড়ে উঠতে পারে, তার মানসিক শারীরিক কোনো বিকাশই হবে না। এই যে এটা একটা খুব এমন একটা ব্যাপার ওই শিশু অবস্থায়, যেটা আসলে আমরাও বুঝতে পারি যখন আমরা বড় হই। সুতরাং এখন আমরা যারা বড়, তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার হোক, তার সোশ্যাল স্ট্যাটাস হোক, তার অনুযায়ী, এবং সোশ্যাল জাস্টিস, এই জিনিসগুলা মারাত্মকভাবে হ্যাম্পার হয় আমার মনে হয়। ধন্যবাদ ডক্টর হাফিজ। আমি এরপরেই আমি ভাবছিলাম যে ওই জায়গাটাতেই আসবো,
যে আমরা এই মানসিক বিকাশের কথা চিন্তা করি, কিন্তু আমরা একদমই যে কাজ করছি না ব্যাপারটা কিন্তু তা না। আমরা এই শিশুর বিকাশকে নিয়ে অনেক কাজ করছি, তাই না? স্বাস্থ্যের জন্য কাজ করছি, তাদেরকে পুষ্টি দেওয়ার জন্য কাজ করছি, এবং আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে আমরা বাংলাদেশে এবং বা বিশ্বে অনেকেই আমরা কিন্তু কাজ করছি। কিন্তু আসলে যে সার্ভিসগুলো আমরা দিচ্ছি বা এইটাকে অ্যাড্রেস করার জন্য যে সেবাগুলো আমরা তাদের জন্য দিচ্ছি তাদেরকে, সেগুলো কি আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য যথেষ্ট? মানে আপনাদের কি মনে হয়? আচ্ছা, আমি তাহলে একটু হাফিজ ভাই বলার আগে আবার একটু বলছি। ইয়েস, আমি ওই আগের প্রশ্নটাকে একটুখানি টেনে নিয়ে আসি। আমার স্টাডি যেহেতু করেছিলাম সেই জন্য ফাইন্ডিংস থেকে আমি বরগুনার পাথরঘাটা উপজেলার কিছু যারা নদী ভাঙ্গন কিংবা ক্লাইমেট জলবায়ুর কারণে যাদেরকে বাস্তুহারা হতে হয়েছে তাদের কয়েকজনকে ফলো করে আমাদের একটা স্টাডি ছিল অনেক দিন আগে, অবশ্যই অনেক দিন আগে, এবং খুব বড় স্যাম্পল সাইজ ছিল তা বলবো না, কিন্তু ছোটো স্যাম্পল, বাট স্টিল ইটস এ স্টাডি। আমরা তাদেরকে ফলো করে দেখছি যে তারা ওই তাদের বাস্তু হারার পরে, অর্থাৎ তার বাড়িঘর নদী ভাঙ্গন কিংবা ক্লাইমেট চেঞ্জ পরিবর্তন পরে যখন ভেঙে গেল তারা কোথায় গেল। তো আমরা তাদেরকে ফলো করেছি রেট্রোস্পেক্টিভলি। তারা বেশিরভাগই ঢাকায় আসছে, কারণ লঞ্চে উঠে গেছে অ্যান্ড দেন সদরঘাটে এসে তাদের বেশিরভাগ অংশ ছিল তখন তেজগাঁ বস্তি বলে আমরা খুব বিখ্যাত বস্তি এরকম একটা বলতাম বা বলা হতো। তো আমরা দেখেছি যে ওই যে বাচ্চাগুলোকে আমরা বা শিশুগুলোকে আমরা ফলো করেছি তাদের বেশিরভাগ বয়সে 13-14 বয়সে এরকম একটা বয়স, স্টিল তারা শিশু বা তারা এখনও বিকাশ, তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ বা গড়ন এই প্রসেসের মধ্যেই ছিল। তো তাদেরকে যখন আমরা ইন্টারভিউ করেছি বা তাদের ফ্যামিলিকে করেছি, দেখেছি যে একদিন আগেই বা কয়েকদিন আগেই যার বাড়ি ছিল, ঘর ছিল, খেলার মাঠ ছিল, স্কুল ছিল, বন্ধুবান্ধব ছিল, সহপাঠী ছিল, নদী ভাঙনে দে লস্ট এভরিথিং। তারপরের দিন থেকে লঞ্চ চলে আসলো ঠিকানাবিহীন, চলে আসলো ঢাকার বস্তিতে। আমি এই যেহেতু এটা পাবলিক একটা ইন্টারভিউ মতো হচ্ছে যে আমি নাম বলছি না, কিন্তু আপনি হয়তো জেনে থাকবেন ঢাকা শহরে যাদেরকে আমরা খুব বড় করে টেরর বলছি কিংবা যারা মানে ডিরেইল হয়েছে যদি বলি, তাদের অনেকেই দে ডিডন্ট বর্ন অ্যাজ এ টেরর। তারা আপনার ছেলে মেয়ের মতোই করেই জন্ম নিয়েছিল এবং তাই সেভাবেই বড় হচ্ছিল। শুধু সময়ের কারণে এবং এই পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে সে হয়ে গেছে ঢাকার সবচেয়ে বড় টেরর, নাম করা মাস্তান। তাদের কথা শুনলে আমরা অনেকে ভয় পাই। ডু ইউ বিলিভ যে তাদের কেউ ওই এলাকার যার সব ছিল। এখন আপনি হয়তো বলবেন যে না তার লাক, তার ভাগ্য ইত্যাদি নিয়ে এসে, ইয়েস, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্যাট থিংস টু। কারণ তার যদি বাস্তবতা না হতো তাকে এটা হয়তো করা লাগতো না। এবং আপনি রাস্তায় যারা টোকাই যাদেরকে আমরা বলছি কিংবা যারা রাস্তার মধ্যে যারা আছে তাদের অনেকেই জিজ্ঞেস করবেন, তারও তো শখ ছিল, তারও তো আপনার ছেলে মেয়ের মতোই পড়াশোনার ইন্সপিরেশন ছিল, স্কুলে যাওয়ার একটা তাগিদ ছিল, তাই না ব্যাপারটা? তার মানে ইয়েস, আমরা এই জায়গাটাতে আপাত দৃষ্টিতে আবার বলছি, বুঝতে না চাইলেও আমাদেরকে এখানে অ্যাড্রেস করতে হবে, আর নট ওই যে সুপারফিশিয়ালি না, আমাদের রোড কজে যেতে হবে। আর আপনারা যেটা বলছেন যে আসলে আমরা কাজ করছি কি না, অবশ্যই চারদিকে অনেক কাজ হচ্ছে, কিন্তু যেইভাবে কাজটা হওয়া দরকার, যেমন এখন আজকে যে উদ্যোগটা, এটাকে অ্যাপ্রিসিয়েট করছে এই জন্য, কারণ উই নিড টু রেজ দ্য কনসার্ন এবং ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস, এবং মানুষকে আমাকে ইনভলভ করতে হবে। আমি এই জন্য সবসময় এটাকে বলতে চাই যে আসলে একটা কম্প্রিহেন্সিভ মুভমেন্ট হতে হবে, সবাইকে লাগবে। আমি আমার পয়েন্ট থেকে অবশ্যই কাজ করব, আপনি আপনার জায়গা থেকে কাজ করবেন, স্কুল টিচার তার জায়গা থেকে কাজ করবেন, সবাইকে করতে হবে, পলিটিশিয়ান তাকে কাজ করতে হবে, ব্যবসায়ী তাকেও কাজ করতে হবে। বাট আমাদের যে দুর্বলতা, আমাদের এই যে সবাই যার যার জায়গা থেকে একটা কমন কজে কাজ করতে পারে, এই আন্ডারস্ট্যান্ডিংটা নাই। তাহলে কী হলো, তাহলে আমাদের আবার কিছু মানুষ লাগবে যাতে এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট করতে হবে, টু ব্রিং অল দিস পার্টিজ অফ স্টেক হোল্ডার্স অন বোর্ড। সেটা একটা বড় চ্যালেঞ্জ, সামহাও আমরা এটা অনেক সময় করতে পারি না। অ্যান্ড দ্য সেকেন্ড যে কজটা আমাদের দেশের প্রেক্ষাপটগুলোতে বেশি ইস্যু হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে আমরা রেসপেক্ট করা, অথবা এটাকে কী বলবো, যে যার যে এক্সপার্টাইজ সেই জায়গাটা থেকে হয়তো যেভাবে মূল্যায়ন করা দরকার সেটা হয়তো অনেক সময় হয় না, যে কারণে অনেকের অনেক পটেনশিয়ালস আছে, অনেক আইডিয়াস আছে, অনেক উদ্যোগ আছে, কিন্তু সেটা আসলে বেশি দূর বিকশিত হতে পারে না। তো আমাদের উদ্যোগগুলো যেমন বিকশিত হতে পারে না, এই কারণেই আমাদের শিশুদের বিকাশটাও, সেই উদ্যোগটাও বিকশিত হতে পারে না, বিকজ এই উদ্যোগকে আমরা সফল করতে পারছি না। তারপর আমি ইন্সপায়ার্ড, তারপর আমি মোটিভেটেড, আমরা আশাবাদী যে ইয়েস, আমাদের এরকম যত বেশি আলোচনা হবে, যত বেশি কথা হবে, যত বেশি প্লেয়াররা মাঠে আসবে, তত বেশি সুযোগ হবে টু গেট রিড অফ, অথবা এই প্রবলেমটাকে সলভ করার জন্য। তো সেই ক্ষেত্রে ইয়েস, এই ধরনের আলোচনাকে আমি আসলে সাধুবাদ জানাই। ডক্টর জহির, আপনি যে কথাগুলো বললেন তাতে আমরা আসলে বুঝতে পারছি যে যে সার্ভিসগুলো আমরা দিচ্ছি সেগুলো আসলে কিছুটা একক প্রচেষ্টা হয়ে যাচ্ছে,
যার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা আসলে সাস্টেনেবল সলিউশনের দিকে যেতে পারছি না। তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমাদের আসলে এই জায়গাতে কাজ করতে হলে সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে, এবং এই কাজ করার ক্ষেত্রে আমাদের যেমন সেখানে চলে আসে আমাদের গভর্নেন্সের ব্যাপারটা বা পলিসি মেকারদের একটা ব্যাপার চলে আসে। আমরা যারা প্র্যাকটিশনার হিসেবে কাজ করছি, গবেষণার কাজ করছি, তাদেরও কথাটা চলে আসে। কিন্তু আমরা জানি যে আসলে যে কোনো কাজ করতে গেলে আমরা কিছুটা আটকে যাই বিভিন্ন পলিসি এবং প্র্যাকটিসের জন্য, তাই না? এবং বাংলাদেশে আমাদের প্রচুর পলিসি আছে। ডক্টর হাফিজ একটু আগেই বলছিলেন যে আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের কথা বলছিলেন, হেলথ অ্যাডাপ্টেশন প্ল্যানের কথা বলছিলেন। আমরা অলরেডি আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছি। সেখানটাতে আমরা জেন্ডারকে ইনক্লুড করেছি, কিন্তু আলাদাভাবে আমরা শিশুদের কথা আসলে নিয়ে আসতে পারিনি। আমরা সিচিআর ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যদি ওই জায়গাটাতে ছিলাম, এবং আমি মূলত জেন্ডার ইনক্লুশনের মেইনস্ট্রিমের ব্যাপারটা নিয়েই কাজ করেছি, এবং এই পুরো চ্যাপ্টারটাতে আমি কাজ করেছি। চেষ্টা করেছিলাম কিভাবে করে হেলথটাকে আনা যায়, কিছুটা আনার চেষ্টা করেছি, কিন্তু তখন আসলে এই শিশুদের যে বিকাশের ব্যাপারটা তখন আমরা কিন্তু ওটাকে আসলে ধরতে পারিনি, যার কারণে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে আসলে শিশুর এই বিকাশের ব্যাপারটা আসেনি। কিন্তু তার পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন কিন্তু আমরা এবারে ন্যাশনাল এনডিসি ডকুমেন্ট যেটা আছে সেটাতে কিন্তু আমরা আলাদাভাবে স্বাস্থ্য এবং শিশুকে ইনক্লুড করে ফেলেছি। আমরা বলবো যে এই আলোচনাগুলো কিন্তু আমাদের আসলে তাহলে পলিসিতেও নিয়ে যাচ্ছে, এবং হেলথ অ্যাকশন প্ল্যানেও আমরা কাজ করছি। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, যেহেতু আপনারা ইক্যাট থেকেও এই প্রসেসটার আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের সাথে যুক্ত ছিলেন, আপনারা লোকালিটি অ্যাডাপ্টেশন নিয়েও কাজ করছেন, এবং কমিউনিটি লেভেলে আপনাদের গবেষণার কাজ অনেক বেশি। সেই ক্ষেত্রে যে পলিসিগুলো তৈরি হচ্ছে, আমরা সেইগুলোতে আসলে কোন কোন গ্যাপগুলো রয়ে যাচ্ছে, এবং আপনি যদি একটু গাইড করেন যে আমরা ভবিষ্যতে যে পলিসিগুলো তৈরি করব, সেখানটাতে আসলে কোন জায়গাগুলোতে আমাদের এই শিশু বিকাশের জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য স্পেশাল আমাদের নজর দেওয়া উচিত। ধন্যবাদ। এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আমাদের ন্যাশনাল পলিসিতেই যদি না থাকে, এমনি নেগলেক্টেড অবস্থায় আছে বিষয়টা, আরও বেশি নেগলিজেন্সির শিকার হবে। তা আমাদের ইনফ্রাস্ট্রাকচার হোক, যে কোনো একটা প্রোগ্রাম হোক, পলিসি হোক, সব কিছুর মধ্যেই শিশুর বিকাশটাকে আনতে হবে। যেমন ধরেন আমাদের এর আগে যে ন্যাপটা তৈরি হয়েছে, ওখানে হেলথ যে একটা আলাদা সেক্টর হতে পারে সেইটারই ধারণা ছিল না। সেখানে আমাদের শিশুর বিকাশটা, যে একটুখানি আগেই আপনি বললেন যে শিশুর বিকাশটা ওইভাবে আসে নাই। সুতরাং শিশুর বিকাশটা যাতে এর পরবর্তীতে আসে ন্যাপের মধ্যে, অবশ্যই আমাদের হেলথ ন্যাপ যেটা হবে, অবশ্যই হবে, সেটা খুব তাড়াতাড়ি হবে। কারণ এটা কিছু ইন্টারমিনিস্ট্রিয়াল কিছু কনফ্লিক্টের ব্যাপার আছে, যার কারণে যে কোন মিনিস্ট্রির দায়িত্ব নেবে, কি করবে না করবে, যার কারণে হয়তো এখন এটা হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এবং মিনিস্ট্রির মধ্যে আসলে অনেকটা সিনার্জি থাকতে হবে, যেটা আমাদের থাকে না বলে অনেক সময় পলিসির মধ্যে এটা হতে চায় না। কারণ যে কোনো একটা শিশুর ব্যাপার, এটা কিন্তু শুধুমাত্র নারী ও শিশু মন্ত্রণালয়ের কাজ না, এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না। সুতরাং এটা একটা কমপ্লিট সিনারিও এসে তারপরে পলিসির মধ্যে ঢুকতে হবে। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, সেটা আদেও চিন্তা করা হয় না যে একটা শিশুর শেল্টার নিলে তার জন্য আলাদা খেলার কি থাকতে পারে, সেই শিশুটা কিভাবে ওখানে সময়টা করতে পারে। কি হয়, অনেক সময় দেখা যায় একটা শিশু তার মোবাইল নিয়ে, আমরা তো শুধুমাত্র সাইক্লোন বা ক্লাইমেট চেঞ্জের কথাই বলছি বা এটি করছি, স্বাভাবিক সময়েও আমাদের শিশুদের যে বেড়ে উঠবে, সেখানেও কিন্তু দেখা যায় যে তার বাসার সময় কাটে ম্যাক্সিমাম মোবাইলের মধ্যে। সেটা হতে পারে একদম গরিব শিশু, হতে পারে খুবই ধনীর পরিবারের একজন শিশু। সুতরাং আমাদের এই যে জিনিসগুলো ধীরে ধীরে শিশুর বিকাশকে আমাদের, হোক সেটা ধনী হোক সেটা গরিব, আমাদের যখন বন্যা হয় তখন মাঠ সবই তলিয়ে যায়, সেটা ধনী পরিবারের বাচ্চাও সে খেলতে পারে না। এবং তাহলে আমাদেরকে এই পলিসিগুলো এমনভাবে আনতে হবে যেন আমরা মাথায় থাকে যে বন্যা হোক, সাইক্লোন হোক, বা একেবারে উপকূলীয় অঞ্চলে স্যালিনিটি ইন্ট্রুশন হোক, সেই দিকে কীভাবে ইনফ্রাস্ট্রাকচারগুলো আমাদের, যখন যে ক্লাইমেট ফাইন্যান্সের কথাও চিন্তা করি, সেক্ষেত্রে জন্য একটা অংশ রাখি যে বাচ্চাদের বেলায় চিন্তা করে। কারণ আমাদের কিন্তু ক্লাইমেট ফাইন্যান্স অনেক জায়গায় ব্যবহার হচ্ছে, যেটা একটুখানি আগে জহির ভাই বা আপনিও বলছিলেন, আমরা কাজ করছি না তা না, আমরা কাজ করছি, কিন্তু ভালোর কোনো শেষ নাই। এবং আমাদেরকে আরও ভালো যে করতে হবে, এটা একেবারেই নিশ্চিতভাবে, স্পেশালি বাংলাদেশের মতো ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজের ক্ষেত্রে। সুতরাং আমাদের ন্যাপ হোক, এনডিসি হোক,
এবং যত প্রতি বছরের যে বাজেটগুলো হয় এখানে যেন কিছুটা অংশ থাকে এই ক্লাইমেট রেজিলিয়েন্স চিন্তা করার জন্য, এবং সেখানে আমাদেরকে যারা আমরা ক্লাইমেটের উপরে কাজ করছি, স্পেশালি আইক্যাড, C3ER বা অন্যান্য আরও কিছু এনজিও আছেন বা এডুকেশনাল ইনস্টিটিউশন আছেন তার, এবং একাডেমিয়া ইনস্টিটিউশন এবং এই এনজিওদের মধ্যে খুব ভালো একটা বন্ডিংও দরকার আছে, যাতে করে আমরা যে নেচার বেস সলিউশনটাকে, লোকাল লেভেল অ্যাডাপ্টেশনটাকে, এবং যে লস অ্যান্ড ড্যামেজের কথা যেটা বললেন, দেখেন এই যে এটাও কিন্তু খুব একেবারেই সম্পর্কিত, এই যে যেটা বললেন ডিরেক্ট বা ইনডিরেক্ট লস, যে ইনডিরেক্ট এটাও ঠিক লস অ্যান্ড ড্যামেজের মধ্যে ইকোনমিক, নন ইকোনমিক লস। সুতরাং নন ইকোনমিক লসগুলো যে আমরা এখনও কীভাবে সেটাকে মেজার করব সেটাও কিন্তু আমরা জানি না, তাহলে শিশুর ওই ব্যাপারটা কীভাবে আসবে। এবং আমি অনেকটাই ধন্যবাদ জহির ভাইয়ের প্রতি, যেহেতু এনভায়রনমেন্টের ব্যাপারটাও কিন্তু ক্লাইমেটের সাথে মারাত্মকভাবে, এই যে লেডের কথাটা আপনি বললেন, এই লেড কিন্তু যে আমরা করোনাতে 4 বছরে মারা গিয়েছে 7 মিলিয়নের মতো, আর প্রতি বছরে যা একদম ল্যান্ডসেটের একটা 22 সালের ইসের যে প্রতি বছর লেডের কারণে 9 মিলিয়ন মানুষ ওভার হোল ওয়ার্ল্ডে মারা যায়। সুতরাং আমি আর এটা দীর্ঘায়িত না করে বলছি যে পলিসি লেভেলে আমাদের এখনও অনেক কিছু ইসিডি মোটামুটি বলতে গেলে খুবই কম আছে বা নাই। সুতরাং আমাদেরকে এই যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়টা আনতেই হবে, যতটুকু আছে সেটা মোটেই পর্যাপ্ত নয়। পলিসির কথা বলতে বলতে আপনি অলরেডি কিছু সমাধানের কথা আমাদেরকে বলেছেন যে এই বিকাশের ক্ষেত্রে আসলে সমাধানগুলো কি হতে পারে। তো আমরা একটু সুনির্দিষ্ট করে কয়েকটা সমাধান যদি আপনার কাছ থেকে, ডক্টর জহির, আপনি যেহেতু অনেকদিন ধরে গবেষণার কাজ করছেন এবং আপনি লবণাক্ততা এবং কোস্টাল জোনে অনেক বছর ধরেই এই ব্যাপার জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন, তো সেখানে আসলে বাস্তবসম্মত বা একেবারে নির্দিষ্ট করে আমাদেরকে যদি কয়েকটা কাজের কথা বলেন যেটা আসলে আমরা এই জায়গাটাতে কাজ করতে পারি। একই সাথে আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে প্র্যাকটিক্যাল কোনো সলিউশন আছে কিনা, যেটা অলরেডি হয়েছে বাংলাদেশে হোক বা গ্লোবালি হোক, এর কোনো প্র্যাকটিসও কি আছে কিনা যেটা আপনি আমাদের সাথে একটু, আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতে। ধন্যবাদ। আমার মনে হচ্ছে প্রায় শেষের দিকে আমাদের আলোচনায়, তারপরে আমি যেটা বলছি, শিশুর বিকাশের সাথে যে আপনি যে সমাধানগুলোর কথা বলছেন কিংবা কীভাবে করতে পারে আদৌ আছে কিনা সেই বিষয়টা বলি। তার আগে ওই পয়েন্টটাকে বোঝাতে চাই। দেখেন, আজকের আমি কোনো একদিন শিশু ছিলাম, আই এম প্রিটি শিওর ফর ইউ, আপনাদের বেলাও তাই। তার মানে হচ্ছে আমার শিশুবেলার যেই স্ট্রাকচার, যেই গঠন, আমার সাথে আমার পাড়া প্রতিবেশী অনেকেই কিন্তু একই সময়, আমি অনেক বড় কিছু হয়েছি সেটা বলছি না, কিন্তু অনেকেই হতে পারেনি। তার মানে হচ্ছে ওই ফ্যামিলির তারাও আমার মতোই করেই জন্ম নিয়েছিল, তারাও আলো বাতাস একই রকম দেখেছে, কিন্তু কোনো কারণে তার প্রতি যে যত্ন নেওয়া দরকার, কেয়ার নেওয়া দরকার ছিল সেটা হয়তো নেয় নাই বলেই, অথবা আমার প্রতি আমার বাবা মার দরদ একটু বেশি ছিল বলেই বেশি নেওয়া হয়েছে। না, আই বিকাম টুডে লাইক, আমি নামের আগে আমি ডক্টর বলতে পারছি, অনেকেই সেটা পারছে না। তার মানে ওখানে একটা কনসিডারেশনের ব্যাপার আছে। এবং সেইখানে দেখেন, শুধু আমার বাবা মার ব্যাপার নেই, আমার বাবা মা হয়তো আমাকে ফুড এনে দিয়েছেন, আমার বাবা আমাকে শেল্টার দিয়েছেন, কিন্তু এনভায়রনমেন্ট তো আমার বাবা ক্রিয়েট করে নেই। তার মানে ওই এনভায়রনমেন্টে আমার আপনার সবার একটা রোল থেকে যাচ্ছে। তাহলে সলিউশন করতে হলে এই যে যার যার যে রোলটা, সবাইকে এটা ওন করতে হবে। ইয়েস, ইট ইজ নট অনলি ফর দি হেলথ মিনিস্ট্রির কাজ, অথবা এটা যারা চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে তাদের কাজ না, এটা আমাদের সবার কাজ। আপনি যিনি বিজনেস করেন তারও কাজ। কেমন করে, আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলছি। সেই জন্য এখন আমরা টিভিতে সাধারণত কোনো বিজ্ঞাপনে শিশুদেরকে দেখতে পাই না বা দেখানো হয় না। যদি দেখানো হয় এখন, তাহলে বলতে হবে ভায়োলেশন। এটা কিন্তু একটা মুভমেন্টের ফল, একটা রেজাল্ট। কেন? কারণ আপনি যদি কোনো একটা বাচ্চাকে বা শিশুকে দিয়ে একটা বিজ্ঞাপন দেন, অন্য শিশুরা মোটিভেটেড হবে যে ওইটার জন্য করা যায়, বাবা আমাকে এটা দাও, মা আমাকে এটা দাও, হয়তো এটার। আর যিনি বিজ্ঞাপন দেন তিনি এটাকে বিক্রি করতে চান, প্রমোট করতে চান, ডাজন্ট ম্যাটার কোয়ালিটি কতটুকু, সে কোনো না কোনোভাবে এটাকে কনভিন্স করার চেষ্টা করবে। তাহলে যিনি বিজ্ঞাপন দেন কিংবা যারা বিজনেস করেন, তাদের রোল আছে যে উই শুডন্ট ইনভলভ দেম, যেটা বাচ্চাদের বিকাশকে হ্যাম্পার করবে, বরং তাদের দায়িত্ব হচ্ছে যে কিসে কন্ট্রিবিউট করতে পারবে। এবার আসেন আমাদের সমাধানের কথা বলছেন। সারা বাংলাদেশ যদি আমি খুঁজি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কয়টা ইউনিভার্সিটি কোর্স করায়? হাতে গোনা। অথচ ইউনিভার্সিটিতে অলমোস্ট 70-80s অত আরও বেশি হতে পারে। এতগুলো ইউনিভার্সিটির মধ্যে 3-4টা, এর মধ্যে আমি হয়তো 1টা বা 2টা ইউনিভার্সিটির নাম বলতে পারবো। তার মানে আমরা এটাকে গুরুত্ব দিই নেই বলেই আমাদের কোর্স নেই, আর কোর্স নাই বলেই আমাদের যারা হিউম্যান রিসোর্স, যারা এটা কাজ করবে, তাদেরকে আমরা তৈরি করতে পারিনি। তার মানে পলিসি মেকারদের দে শুড কাম ফরওয়ার্ড যে না, আমাদেরকে ক্যাপাসিটি তৈরি করতে হবে।
অ্যাট দ্য সেম টাইম আমরা যারা রিসার্চ করি তাদেরকেও যদি দেখেন, হ্যাঁ অনেকেই আমরা এখন আজকাল পাবলিকেশন করতে হবে, রিসার্চ করতে হবে, প্রমোশন পেতে হবে, সো দ্যাট ইজ দ্য ব্যাক ইন দ্য মাইন্ড। কিন্তু না, আমাদের করতে হবে আসলে আমরা প্রবলেম সলভ করার জন্যই। আপনি আমাকে এমন জানতে চেয়েছেন যে কোনো সলিউশন কিনা আছে। ইয়েস, আমরা একটা জলবায়ু পরিবর্তনের সাথে যেহেতু সম্পর্কিত আলোচনা করছি, ফ্লোটিং স্কুলের কথা আপনিও হয়তো বলেছেন বা আমরা শুনে থাকবো। তার মানে হচ্ছে যেই জায়গাটাতে স্কুল নাই তাকে আমি স্কুল বন্ধ করে রাখবো? না, সেটা করতে পারি না। অল্টারনেটিভ তৈরি করতে হবে। তার মানে স্কুল হচ্ছে ফ্লোটিং স্কুল করব। তার মানে যখন যেখানে যেমন দরকার সেটা আমাদের এটা করতে হবে। ফোকাসিং যে আমার শিশুকে বিকাশ করতে হবে, এবং এই শিশুই একদিন আর রাষ্ট্র চালাবে, এই শিশুই একদিন দেশ চালাবে, এই শিশু একদিন বিশ্বে কিছু একটা হবে। সুতরাং ওইটাকে মাথায় রেখে তাহলে আমাকে একাডেমিক বিষয়গুলোতে ইনভলভ করতে হবে, পলিসি তৈরি করতে হবে, সব মিনিস্ট্রিকে প্রায়োরিটি নাম্বার ওয়ানেই রাখতে হবে যে না, কারণ এই শিশুই পরের দিনের ভবিষ্যৎ। আমরা সবাই বলি, আমি আজ পর্যন্ত কোনো দিন শুনি নাই কোনো বক্তব্যে কোনো নেতা বা যারা রাজনীতিবিদ কিংবা যারা বড় বড় পজিশনে আছেন তারা সবাই বলছে শিশুরা আমাদের ভবিষ্যৎ। ইয়েস, শিশুরা আমাদের ভবিষ্যৎ, এটা আমাদের একটা স্লোগান। বাট উই নিড টু মেক ইট হ্যাপেন, যে আসলেই ভবিষ্যৎ হলে পিছনে কী কী জায়গা দরকার সেখানে দরকার। সেটা যারা সমাজনীতি বা সমাজ নিয়ে কাজ করেন তাদেরকে দরকার, যারা অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ করেন তাকে দরকার, যারা সায়েন্স নিয়ে কাজ করেন তাকে দরকার, যিনি বিজনেস করে তাকে দরকার, যিনি পলিসি করেন তাকেও দরকার। এবং তাইলেই সম্ভব কোনো একটা দিন আমরা হয়তো একটা সুন্দর জাতি এবং সুন্দর সমাজ পাবো, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ আর পিছিয়ে থাকবেন, তখন হয়তো আমরা বেশ এগিয়েই থাকবো বলে আশা করছি। ধন্যবাদ ডক্টর জহির। আপনি যে কথাটা বললেন সেটা আসলেই যে আমরা আসলে শিশুদের জন্য যে সমাধানগুলো নিচ্ছি সেগুলো আসলে কোন পর্যায়ে গিয়ে নিচ্ছি, এবং এই সমাধানগুলো কিছু যে একদমই নাই তাও না। আপনি যেটা বলেছেন যে আমাদের ফ্লোটিং স্কুলের কথা বলা আছে, তো শিক্ষার কথা চিন্তা করে আমরা ও ধরনের সমাধান তৈরি করেছি। আমি একই সাথে বলবো যে আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছেন, যেমন শিশুদেরকে স্কুলে নিয়ে আসার জন্য, ড্রপ আউটটা কমানোর জন্য তাদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করছেন বা তাদেরকে ফ্যামিলিগুলোতে ইন্টেন্সিভ দেওয়ার ব্যবস্থা করছেন, সেটাকে আমরা বলতে পারি একটা ভালো উদাহরণ। কিন্তু আমার মনে হয় যে আরও কিছু সমাধান আমাদের আসলে দরকার। যেমন আমাদের ডিজাস্টারকে অ্যাড্রেস করার জন্য আমাদের এসওডি আছে, স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার। সেই জায়গাগুলোতে আসলে আমাদের শিশুদের জন্য স্পেশালিভাবে কি করা যেতে পারে সেগুলো আসলে আমাদেরকে আরেকটু, আমার মনে হয় যে আরেকটু আরেকটু অ্যাড্রেস করা দরকার। একই সাথে ভলান্টিয়াররা যারা কাজ করে, আমরা জানি যে আমাদের সাইকো প্রিপেয়ারনেস প্রোগ্রামের আওতায় আমাদের অনেক ভলান্টিয়ার আছে যারা কোস্টাল রিজনে কাজ করে। আসলে এই ভলান্টিয়ারদেরকে কি আলাদাভাবে বলা হয় কিনা যে যে পরিবারগুলোতে শিশুরা আছে তাদেরকে সেভ করার জন্য, বা প্রেগনেন্ট নারী যারা আছেন তাদেরকে জন্য আসলে ডিজাস্টার পিরিয়ডটাতে কি অ্যাড্রেস করা দরকার, তাদের জন্য আলাদাভাবে একটু অ্যাড্রেস করে তাদেরকে ভালো কি বলে এটাকে আমি বলবো সুরক্ষা ব্যবস্থা করাটা, সেই জায়গাগুলোতে আমাদের মনে হয় একটু রিভিশনও দরকার আছে বা প্র্যাকটিস আছে। আমি বলবো এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও অনেক কাজ হচ্ছে, এবং আমাদের এনজিও যারা সিএসও যারা আছেন তারাও অনেক কাজ করছে, এবং আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট তো তারা কাজই করছেন শিশুদের বিকাশ নিয়ে। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা আশা করি এইভাবে যদি সবাই একসাথে মিলে কাজ করি, আপনি যেটা বারবার বলছিলেন যে কোঅর্ডিনেশনটা আমাদের আসলে একটা বড় গ্যাপ আছে, সো এই কোঅর্ডিনেশনটা আমাদেরকে আসলে মনে হয় যে এখন স্থাপন করতে হবে, তাহলে হয়তো আমরা আরেকটু, আমি মনে হয় আরও দুইটা জিনিসের সাথে একটু অ্যাড করতে পারি, যেটা সারা বছরের সমস্যা, শুধু হিট স্ট্রেস। দেখেন, আমরা হয়তো খুব বড় বড় নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুল ছাড়া যদি একেবারেই প্রাইমারি স্কুলগুলোকে ধরি, এবং ম্যাক্সিমাম যে বেসরকারি স্কুল বা এটা খুব নাম করা না হলে, সেখানে দেখবেন আমাদের মতো দেশে তো প্রায় 9 মাস খুব গরম পড়ে, স্পেশালি 4-5 মাস অত্যাধিক গরম পড়ে। বাচ্চাদের ক্রস ভেন্টিলেশন বলে সেখানে থাকে না, তাদের পানির পর্যাপ্ত ব্যবস্থা থাকে না, এবং তাদের ওয়াশরুমগুলোর অবস্থা খারাপ থাকে। এতে করে ওই বাচ্চাটা হয়তো বলতে পারছে না, সে ঠিকমতো যেতে পারছে না। সুতরাং একেবারেই বাচ্চা অবস্থায় তার পানি, এবং এই যে অ্যাওয়ারনেস, যে সে যদি স্কুলের টিচাররা জানতেন যে তার বেশি বেশি পানি খেতে হবে, এটি করতে হবে, হয়তো তাকে বারবার যেতে দিতে চাচ্ছে না, বা সে শাসনের ভয়ে পানি খাওয়ার কথা বলতে পারছে না, ওয়াশরুমের কথা যেতে পারছে না, এবং সারা বছর সে সকালবেলা থেকে শুরু করে যে কয়েক ঘন্টা স্কুলে থাকে সে গরমের মধ্যে সিদ্ধ হওয়ার মতো অবস্থায় থাকে। সুতরাং এইটা একটা, এই যে হিট স্ট্রেস, এটাও একটা ক্লাইমেট রিলেটেড প্রবলেমস। সো এই প্রবলেমটা আসলে পুরোপুরি আমাদের নেগলেক্টেড এখনই। আমি আবার আরেকটা জায়গাতে বলি, আপনি যেহেতু স্যার বললেন, এই জায়গাটাতে আমরা দেখেছি যে আমরা সলিউশন করি, অনেক সময় বলা হয় যে পলিসি তৈরি হয় দরজা বন্ধ করে।
তাই না? কিন্তু যাদের জন্য পলিসি করছি বা এই যে সমাধানগুলো যাদের জন্য করছি, আসলে তাদের যে সেবাটা আমরা দিচ্ছি বা তাদের জন্য যে সমাধানগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি, সেখানে কি আমরা শিশুদেরকে রাখছি? বা শিশুদের যে কেয়ার গিভাররা যারা আছেন, যারা তাদেরকে দেখাশোনা করছেন, প্যারেন্টস, অভিভাবক যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা কি সমাধান তৈরিতে কন্ট্রিবিউট করছেন? এখানটাতে আমি বলবো যে ইক্যাডার একটা বড় জায়গা, তারা লোকাল এরিয়ার অ্যাডাপশন নিয়ে কাজ করছেন। আপনি যদি একটু বলেন স্যার যে এই সমাধানের জায়গাটাতে, যেমন আমরা বলি নো ওয়ান লেফট বিহাইন্ড, একই সাথে বলি যে আমার জন্য কিছু করতে হলে তুমি আমাকে নিয়ে করো, আমার জন্য আমাকে করতে দাও। সো ওই জায়গাটা থেকে আমরা যদি কমিউনিটি ইনভলভমেন্টের কথা বলি, কারণ আমরা ভালনারেবল গ্রুপে যখন কথা বলছি তখন আমাদেরকে ওই প্রত্যন্ত অঞ্চলেই চলে যেতে হচ্ছে, সেক্ষেত্রে এই কমিউনিটিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং লোকাল যে সলিউশনগুলো আছে সেগুলো আসলে কিভাবে করে এই সমাধানের জায়গাটাতে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। ধন্যবাদ। অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা আমি আসলে এতক্ষণ বলি নাই। থ্যাংক ইউ আপনাকে মনে করায় দেওয়ার জন্য। আসলে যাদের জন্য কাজ করছি তাদেরই যদি অংশগ্রহণ না থাকে তাহলে কোনোভাবেই এটা হবে না। সুতরাং আমরা হয়তো বাচ্চাদেরকে অনেক সময়ই বলি যে এই এটা করবে না, ওইটা করবে না, কিন্তু আসলে বাচ্চারাই কিন্তু ইন্টেলিজেন্ট। একটা চাঁদের কেন মাটিতে পড়ছে না, এটা তারা কেন মাটিতে পড়ছে না, এই ধরনের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ওই বাচ্চাদের কাছ থেকেই আসে। সেটা আমাদের মতো, কারণ আমরা অলরেডি একটা ফ্রেমড হয়ে যাই। সুতরাং আমরা যদি ওই বাচ্চাদের কাছে বাচ্চাদের প্রবলেমগুলো জিজ্ঞাসা করি, সে ছোট ছোট করে হলেও সে সমাধান বলবে না, কিন্তু আর প্রবলেমটা কী হয় সে কিন্তু খুব সুন্দর করে বলতে পারবে। আর লোকালিলের অ্যাডাপ্টেশনটা এইটাই, যেটা আগে প্রবলেমটা নিয়ে আমরা সরাসরি মানুষের কাছে যেত উপরের থেকে, যে এইটা সলিউশন, কিন্তু লোকাল পিপুলরা যে সলিউশনটা দেয় বা তাদের সেই চিন্তাধারাটাকে আরও কীভাবে এনহ্যান্স করা যায়, গ্রো আপ, তাদের সমস্যাটা তারা কিভাবে সলভ করবে, যদি তাদেরকে আমরা হেল্প করি ওইভাবে, তখন কিন্তু অনেক বেশি কাজে লাগে। এইটাই লোকাল অ্যাডাপ্টেশন। সুতরাং আমরা যদি সবাইকে মিলিয়ে এবং ওই বাচ্চাদেরকে, ওই বাচ্চার মাদেরকে এবং তাদের প্যারেন্টসদেরকে এবং লোকাল মানুষ কিভাবে এটা করতে হবে, কারণ সবারই বাচ্চা আছে, সবাই এটা বুঝবে, কিন্তু যারা অরিজিনালি আমরা যাদের এই হেল্প করতে চাই তাদের কাছ থেকে আসলে সমস্যার সমাধানটা নিতেই হবে। এক্ষেত্রে অবশ্যই আমি যেহেতু শুধুমাত্র একাডেমিক মানুষ না, একেবারেই লোকাল পর্যায়ে কাজ করি, গ্রাম পর্যায়ে, এবং আমরা তিনজন যে আর আছি, স্পেশালি রৌফর ব্যাপারটা তো উনি অনেক বেশি কাজ করেন আমি জানি। সুতরাং আমরা মনে হয় এই জিনিসটাকে ধীরে ধীরে উপরে তুলে ধরবো, যাতে করে আসলে অনেক বেশি করে একদম বাচ্চা বলে যে তারা নেগলেক্টেড হয়ে থাকবে, বাচ্চাদের কোনো কিছু এই ওরা বোঝে না, ওরা শোনে না, এইরকম না করে আসলে তাদের মতামতের গুরুত্বটা যেন আমরা দিতে শিখি, তাহলে আমরা সমাধানটা খুঁজে পাবো। তার মানে আমাদের আসলে আমরা যে সমাধানের দিকে যাই, তাহলে প্রত্যেকটা স্টেপে আসলে তাদের সংযোগটা দরকার। প্ল্যানিং, ডিজাইন বা ইমপ্লিমেন্টেশন বলি, প্রত্যেকটা জায়গাতে আসলে তাদের পার্টিসিপেশনটাকে ইফেক্টিভ করাটা আমাদের জন্য সবচেয়ে জরুরি। তো আমরা আজকের আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। আজকের আলোচনার মাধ্যমে যেটা উঠে এসেছে সেটা হলো জলবায়ু পরিবর্তন জড়িত বিভিন্ন অভিঘাতের কারণে শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে এবং এইসব অভিঘাত মোকাবেলায় ছোট শিশুদের নিরাপত্তা ও সুস্থ বিকাশ নিশ্চিত করা পরিবার, কমিউনিটি, নীতি নির্ধারক ও সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি সবশেষ ডক্টর জহির আপনার কাছে চাইবো, আমাদের যারা শ্রোতা আছেন, যারা আমাদের কথা শুনছেন, তাদেরকে যদি আপনি আমাদের আজকে আলোচনা থেকে একটা কি মেসেজ দিতে চান, সেটা আমরা আপনার কাছ থেকে একটা কি মেসেজ চাই। খুব কঠিন, কিন্তু ধন্যবাদ এই রকমটা সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে যেটা বলতে চাই, জলবায়ু পরিবর্তন কথা আপনারা সবাই জানেন, শুনেছেন, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা সবাই আমরা জানি। আবার এটাও জানি অনেক ডিরেক্ট ইনডিরেক্ট ইম্প্যাক্ট, কিন্তু আমরা অনেক সময় ভুলে গেছিলাম যে আসলে যারা শিশু, যাদের বয়স এখনও 18-এর নিচে কিংবা 8-এর নিচে কিংবা 5-এর নিচে, তারা খুব বেশি মাত্রায় ঝুঁকির মধ্যে আছে, এই কারণে যে তারা নিজেরা বলতে পারে না। এবং আপনারা ভাবেন, আপনার শিশু, শুধু যদি আপনি স্বার্থপর হন এখানে, আপনার শিশুরই ভবিষ্যৎ যদি একটা সুন্দর ভবিষ্যৎ চান, আপনার সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনার ইনভলভমেন্ট আমাদের প্রয়োজন, আপনার ভয়েস আমাদের প্রয়োজন, আপনার কোঅপারেশন আমাদের প্রয়োজন। আমি আশা করি আপনারা সেটাতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ ডক্টর জহির। ডক্টর হাফিজ, আজকে আমাদের শ্রোতাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন, পলিসি মেকার আছেন, প্র্যাকটিশনার আছেন এবং পরিবারগুলো আছে এবং সম্ভবত আমাদের শিশুরাও আমাদের কথা শুনছেন। সো আমি আপনার কাছ থেকে তাদের জন্য একটা অগ্রাধিকার পদক্ষেপ কি হতে পারে সেরকম একটা কথা শুনতে চাই। ধন্যবাদ। আসলে দর্শকরা যে এত সময় ধরে আমাদের কথা শুনেছেন, তারপর একেবারেই যদি আমরা লাস্টে বলতে চাই, আমাদের সবাই চাই যে তার বাচ্চাটা ভালো হোক, এবং কিন্তু এই বাচ্চা আসলে একা একা ভালো হতে পারবে না,
তাকে এক সুন্দর পরিবেশ দিতে হলে তাকে সবাইকে নিয়েই চিন্তা করতে হবে। একটা বাচ্চা দেখবেন সহজে সবার সাথেই মিশতে পারে সে, এটা সুতরাং এই বাচ্চাটাকে যদি আমরা ভালো করতে চাই, আমরা আমাদের সেইভাবে চিন্তাভাবনা করব যাতে করে সেটা শিশু বান্ধব হয়। এবং ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারটা, এটা আর কোনো এমন ব্যাপার না যে বইয়ের মধ্যে সীমাবদ্ধ। এটা আমরা যারা মাঠে কাজ করি সবাই দেখি, এবং এর জন্য আমাদেরকে মাঠে কাজ করাও লাগে না, সবাই আমরা এর সম্পর্কে জানি। সুতরাং আমরা এমনভাবে কাজ করব সবাই ইনক্লুসিভ অবস্থায়, যেন প্রত্যেকটা শিশুই ভালো থাকতে পারে। আর এর আগে জহির ভাই যেটা বললেন তার সাথে আমি পুরাপুরি একমত। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর জহির এবং ডক্টর হাফিজ, আপনাদের আজকের এত সুন্দরভাবে এই জলবায়ু পরিবর্তন এবং শিশু বিকাশের এই ব্যাপারটাকে আমাদের শ্রোতাদের জন্য আলোচনায় নিয়ে আসার জন্য। আমি পরিশেষে বলবো যে ছোট শিশুদের সুরক্ষা এবং তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ, অনুপ্রেরণামূলক নীতি ও পরিকল্পনা এবং কমিউনিটি ভিত্তিক সমাধানের ভূমিকা অনেক। ছোট শিশুরা আমাদের সমাজের সবচেয়ে স্পষ্টকাতর অংশ এবং তাদের নিরাপত্তা শুধু তাদের শারীরিক নয়, মানসিক ও সামাজিক সুস্থতার জন্য অপরিহার্য। সো আমাদের সবাইকে আসলে এই জায়গাটাতে কাজ করতে হবে যাতে জলবায়ু পরিবর্তনের জায়গা থেকে আমরা শিশুর এই বিকাশের জায়গাটাকে নিরাপদে রাখতে পারি এবং তাদের শিশু বিকাশের সময়টাকে যাতে বাধাগ্রস্ত না হয় সেই ব্যাপারে সবাই একসাথে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।